আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের গল্প অন্যরকম তুমি পর্ব ৭ থেকে শুরু। তো গাইস, দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। আবির আর খেতে পারছে না, যা ছ্যাঁকা খেয়েছে তাতেই পেট ভরে গেছে আবিরের। আবির, খাচ্ছ না কেন? একটু আগে তো না খেতে পেয়ে মরেই যাচ্ছিলে, দাঁতে দাঁত চেপে বলে সাদি। আবির কটমট চোখে তাকায় সাদির দিকে। সত্যিই তো, খাচ্ছ না কেন? খাবারটা কি ভালো লাগছে না? অন্য কিছু বানিয়ে দেব? সাবিনা বেগম বলেন। আবির অপ্রস্তুত হাসে। না না আন্টি, ঠিক আছে, খাচ্ছি তো, মুখে খাবার পরে বলে আবির। তখনই আবার ছোঁয়া পরীকে কোলে করে নিচে নামে। সাদির চোয়াল শক্ত করে দাঁড়ায়। আবির তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। শাশুড়ি। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। এখানে কেন তুমি? আসলে পরী চিপস খাবে তো, কিন্তু বাসায় চিপস নেই, তাই ভাবছিলাম দোকান থেকে কিনে নিয়ে আসি। রিনরিনিয়ে বলে ছোঁয়া। আন্টি ওকে? আবির প্রশ্ন করে। কেন বাবা, ওর সম্পর্কে তুমি কেন জিজ্ঞেস করবে? আর আমি বলবো কেন? সাবিনা বেগম কড়া দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির থমথমে খেয়ে যায়। যেমন ছেলে তার তেমন মা। না মানে আসলে, আবির আমতা আমতা করে বলতে নেয়। মানে আসলে এসব কথা আমার আর শাশুড়ি, আমি বলে দিচ্ছি। সাবিনা বেগমকে থামিয়ে বলে ছোঁয়া। একগাল হেসে এগিয়ে আসে। এরকম মানে আসলে এসব কথা আমার আর আমার ছেলের পছন্দ। এটা চৌধুরী বাড়ি। এই বাড়ি মানে আসলে এসব চলে না, ঠিক আছে না শাশুড়ি? সাদি দীর্ঘ শ্বাস ফেলে শাশুড়ির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আবির গালে হাত দিয়ে তাকিয়ে আছে। এই মেয়েটার কথা বলার স্টাইলও ভালো লেগে গেছে ওর। এই ছেলে তোমার খাওয়া শেষ হলে বিদায় হও, ধমক দিয়ে বলে সাবিনা বেগম। ছোঁয়া চমকে ওঠে। আবির কোনো রকমের হাত ধুয়ে হুটমুড় করে বেরিয়ে যায়। সাদি রুমে চলে যায়। এই মেয়ে, তোমার কি কোনো দিন কাণ্ডজ্ঞান হবে না? যাও রুমে। বাড়িতে চিপস না থাকলে অন্য কেউ দোকানে যাবে, তোমাকে যেতে কে বলছে? শাশুড়ি ধমক শুনে ছোঁয়া রুমে চলে যায়। পরী কেঁদে ফেলে। ও ভেবেছে ওকেই বকা দিয়েছে। রাতে রান্না করার ভয়ে ছোঁয়া পরীকে নিয়ে ছাদে চলে যায়। শ্বশুর মশাইয়ের ফোন নিয়ে এসেছে। ছোঁয়ার একটা বাটন ফোন। আজকে শ্বশুরের কাছে বায়না করেছে একটা স্মার্টফোন কিনে দেওয়ার জন্য, আর তিনি বলেছে কালকেই কিনে দেবে। ছোঁয়ার খুশি আর দেখে কে। এখন দুজন মিলে কার্টুন দেখবে বলে ঠিক করছে। আর ছাদে আসার কারণ হলো যাতে কেউ ডিস্টার্ব না করে। রাতে খাবার টেবিলে সবাই উপস্থিত। ছোঁয়া পরীকে নিয়ে একটু আগেই নিচে নেমেছে, আর তখনই সাবিনা বেগম ছোঁয়াকে কাজে লাগিয়ে দিয়েছে। শশা কাটতে হচ্ছে ছোঁয়াকে। আর সবার খাওয়া হয়ে গেলে বাসনও ওকেই মাজতে হবে। দুঃখে কান্না চলে আসছে ছোঁয়ার। বাড়ি থাকতে একটু কাজ করতে হতো না। মা আর আপি সব কাজ করত, কিন্তু এখানে দজ্জাল শাশুড়ি একটার পর একটা কাজ দিয়েই যাচ্ছে। সাদি সবাইকে কিছু বলতে চাই, তাই খাবার সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না। সবাই চলে আসার পর সাদি লম্বা শ্বাস নেয়। বাবা, কিছু বলতে চাইছি। বলো। খাবার মুখে পুরে বলেন উনি। কালকে সকালেই ঢাকা চলে যাব আমি। সে কি রে, মাত্র 3 দিন হলো বাড়িতে এসেছিস, আর এখনই ঢাকায় যাবি কেন? সিফাত জিজ্ঞেস করে। আমি ওখানেই থাকবো। এইরকম সস্তার জবে আমার পোষাবে না। আর তোর বউ? সাদির প্লেটে ডাল দিয়ে বলেন সাবিনা বেগম। ও তো অনেক ছোট, সংসারের কিচ্ছু বোঝে না।
তুমি না হয় ওকে শিখাও সংসার কিভাবে করতে হয়, শিখে গেলে নিয়ে যাব। মায়ের দিকে তাকিয়ে বলে সাদি। ছোঁয়া একপাশে দাঁড়িয়ে শুনছে সব। আমিও ওকে রাখতে পারবো না, তুই ওকে শিখাবি কি করে সংসার করতে হয়, শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয়, তারপর এখানে এনে রেখে যাবি, কর্কশ গলায় বললেন উনি। মা তুমি কি শুরু করলে বলবে, বিরক্ত হয়ে বলে সাদি। কিছুই শুরু করিনি, সিফাত কাল চলে যাবে, তুইও চলে যাবি, আর এই বুড়ো মায়ের ঘাড়ে রেখে যাবি তোর ছোট বউকে, আর সিফাত রেখে যাবে ওর মেয়েকে। আমি কি মানুষ না? আমার কি কোনো শখ আহ্লাদ নেই? ছেলের বউ নিয়ে আমারও সংসার করতে ইচ্ছে করে। সিফাত মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সত্যি মাকে বলার মতো কিছুই নেই ওর। তোমার এসব ইমোশনাল ড্রামা বন্ধ করো তো, জাস্ট বিরক্ত লাগে আমার। তোমার বড় ছেলেকে বলো তার বউ কোথায়, তাকে নিয়ে আসতে, তারপর তার সাথে সংসার করো। সাদি হনহনিয়ে চলে যায়। সুলাইমান চৌধুরীর স্ত্রীর দিকে তাকিয়ে থাকে সিফাত, মাথা নিচু করে আছে। তোমরা কেন খাচ্ছ না? তাড়াতাড়ি খাবার শেষ করো, কঠিন গলায় বললেন উনি। ছোঁয়ার চোখে পানি চলে আসে। মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে? মা আমি বিয়ে করতে পারবো না, আমি তোমার শখ আহ্লাদ মিটাতে পারবো না। তুমি পরীর মুখের দিকে তাকাও না মা, দেখো কত মায়া মেয়েটার মুখে, ওকে নিয়েই তোমার শখগুলো পূরণ করো না মা, রিনরিনিয়ে বলে সিফাত। সাবিনা বেগম কিছু বলে না। এই মেয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, খেতে বসো, ছোঁয়াকে বলেন উনি। ছোঁয়ার হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। খিদে নেই আমার। সাবিনা বেগম কিছু বলে না, নিজের ঘরে চলে যায়। মানুষটা খুব কঠিন মনের, সবাইকে নিজের কষ্ট দেখায় না উনি। ছোঁয়া সারাদিন রুমে আসে। ছোঁয়া সাদির রুমে চলে আসে। কানে হেডফোন গুঁজে ব্যালকনিতে বসে আছে তিনি। ছোঁয়ার ভীষণ রাগ হয়, মাকে কথা শুনিয়ে এখানে এসে গান শোনা হচ্ছে। দাঁত কটমট করে সাদির দিকে আসতে যায়। একটু আগেই সাদি হাত ফসকে পানির বোতল পরে অনেকটা পানি পড়ছিল ওখানে। ছোঁয়া সেটা খেয়াল করে না। হনহনিয়ে আসতে গিয়ে ঠাস করে পড়ে যায়। ধাপ করে শব্দ হওয়াতে সাদি পিছনে তাকায়, ছোঁয়াকে পরে থাকতে দেখে। বোঝা শেষ, এই মেয়েটা আবার পড়ে গেছে। কান থেকে হেডফোন খুলে সাদি ছোঁয়ার চোখ মুখ খিচে বন্ধ করে আসছে। প্রবলেম কি? সাদি ভুরু কুচকে জিজ্ঞেস করে ছোঁয়াকে। ছোঁয়া চোখ খুলে খুব বেশি ব্যথা পায়নি, গোল হয়ে বসে আছে। আপনার প্রবলেম কি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? কোথাও যাওয়া হচ্ছে না আপনার, এখানেই থাকবেন। ভরা সংসার চাই আমার শাশুড়ির, তো তাকে তাই দিতে হবে। বছর ঘুরতে না ঘুরতেই আমি মা হব, আর আমার শাশুড়ি দাদিমা হবে। এভাবে 12 বছর 12টা নাতি দিব শাশুড়িকে, তারপর তার সংসার ভরে যাবে, বুঝলেন? আমার বেবি চাই, মানে চাই, লাগবে মানে লাগবেই, এখন মানে এখনই, বলছি মানে বলছি, না করলে কান্না করব মানে কান্না করবই, বলে দিলাম। মনে ভয় ডর নাই তোমার? ভুরু কোচকে বলে সাদি। ও মা, ভয় কেন পাবো? আমি তো হিরো আলমকেই ভয় পাই না, আর আপনাকে ভয় পাবো? ছোঁয়া কথা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে গালে থাপ্পড় পড়ে। গালে হাত দিয়ে তাকিয়ে থাকে সাদির দিকে। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সিরিয়াসলি শুধুমাত্র ভয় পায় না বলে চর মারবে? আর চর মারলেই ছোঁয়া ভয় পেয়ে যাবে? মগের মুল্লুক নাকি, ইডিয়েট। 2 হাত মাথা চেপে ধরে বলে সাদি। ভীষণ বিরক্ত লাগছে। ছোঁয়ার চোখ দুটো টলটল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। যাও এখান থেকে, ধমক দিয়ে বলে সাদি। এবার ফুপিয়ে ওঠে ছোঁয়া। গাল থেকে হাত সরায়, 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। ফর্সা গালটা লাল হয়ে গেছে, ভীষণ ব্যথা করছে। রাগে দুঃখে ছোঁয়া সারাদিন ডান হাতটা টেনে নেয়, তারপর সাদির ডান হাতটা টেনে নেয়, তারপর তাতে কামড় বসিয়ে দেয়।
এত জোরে কামড় বসায় যে সবগুলো দাঁত বসে যায়। সাদি ভুরু কুঁচকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে ঠাটিয়ে আরেকটা চর বসিয়ে দিতে। এই মেয়ে, সাদি গর্জন তুলে বলে। চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে গেছে। ছোঁয়া মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়, তবুও বুঝতে দিচ্ছে না। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে হাতের দিকে তাকায়। কুকুর নাকি তুমি? ছোঁয়া দাঁত কটকট কটমট করে হাত শক্ত করে, সাথে সাথে অপর গালে আরেকটা চর পড়ে। এবারের চরটা আরো জোরে দিয়েছে। দুগালে হাত দিয়ে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। জীবনে মা বাবাও কখনো মারেনি ছোঁয়াকে, ফার্স্ট টাইম চর খেলো। দুগালে 10টা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। অ্যালার্জি থাকায় গাল দুটো টানা দিয়ে ফুলে উঠছে। এখন থেকে যাও। সাদি চোখ বন্ধ করে কানে হেডফোন গুঁজে বলে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকায়। মানুষটা এত নিষ্ঠুর কেন? একটুও কি মায়া হয় না? এভাবে কি কেউ মারে? মারতে পারলে ছোঁয়াকে একবারও হাত কাঁপলো না? সাদির চোখ খুলে দেখে ছোঁয়া এখানেই বসে আছে। এই মেয়ে, যেতে বলছি না? ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া কেঁপে ওঠে। সাদির হাত থেকে হেডফোন নিয়ে সেটা ব্যালকনি দিয়ে ফেলে দিয়ে ভৌ দৌড় দেয়। এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। 2 সেকেন্ড সময় লাগে সাদির বুঝতে ওর সাথে ঠিক কী হলো। প্রিয় হেডফোন এটা সাদির, খুব স্পেশাল মানুষ গিফট করছিল এটি। কখনোই কাজ ছাড়া করে না। এক লাফে উঠে দাঁড়ায় সাদি। বেলকনির রেলিং ধরে উঁচু ঝুঁকি দেয় দেখার জন্য কোথায় পড়েছে। ইটের উপর পড়েছে আর 3 টুকরো হয়ে গেছে। স্তব্ধ হয়ে যায় সাদি। 2 পা পিছিয়ে যায়, রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ওইটুকু একটা পুস্কো মেয়ের এতটা সাহস হয় কি করে? আজকে ওই মেয়েটাকে দেখে নেবে সাদি। উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখবে। কত বড় সাহস! ডিসগাস্টিং। হাতের দিকে তাকায় সাদি। ছোঁয়ার শাশুড়ি ঘরে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে। কান্না করার মতো একটা নিরাপদ জায়গা দরকার। সাবিনা বেগম বিছানায় গোল হয়ে বসে পরীকে পড়াচ্ছে। বাচ্চা মেয়েটা সবে কথা শিখেছে, এখনই তাকে পড়া শেখাচ্ছে। তার ছেলে মেয়ের বেলায়ও এমনটাই করেছে। কথা বলা শেখার পরই পড়তে শিখিয়েছে। শুধু পারেনি সাদিকে শেখাতে। জন্মের পর থেকে ছেলেটা ঘাড় তেরা হওয়ার মিনিট কয়েক পরেই একে ঘাড় সোজা করে শোয়ায়, আর তখনই সাদি ঘাড় বেঁকা করে নেয়। বেশ কয়েকবার চেষ্টা করেও ঘাড় সোজা করে শোয়াতে পারেনি। ছোঁয়ার শাশুড়ির কোলে মাথা রেখে হু হু করে কেঁদে ওঠে সাবিনা বেগম। ছোঁয়ার দিকে সরু চোখে তাকিয়ে থাকে। হলো কি মেয়েটার? মাম্মা, পরেই ডাকে ছোঁয়াকে। ছোঁয়া কথা বলে না, কাঁদতে ব্যস্ত। সাবিনা বেগম হাত রাখে ছোঁয়ার মাথায়। তখন সিফাত আর শ্বশুরমশাই রুমে ঢোকে। ছোঁয়াকে কাঁদতে দেখে শফিক চৌধুরী হকচকিয়ে যায়। কি হয়েছে ছোঁয়া, কাঁদছ কেন? ছোঁয়ার পাশে পাশে বলে। শ্বশুরমশাইয়ের আহ্লাদি কথা শুনে ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। উঠে বসে। ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে ওনারা। 2 গালে অসম্ভব ফুলে গেছে। 10 আঙ্গুলের ছাপ স্পষ্ট। কেন মারলে তোমায়? শাশুড়ির গম্ভীর গলায় বলে। ছোঁয়ার চোখের পানি মুছে ফেলে। পরি ছোঁয়ার গায়ের সাথে লেপ্টে আছে। ছোঁয়াকে কান্না করতে দেখে বেচারা ভয় পেয়ে গেছে। শাশুড়ি বলল, না, ওনার ভরা সংসার চাই, তাই আমিও ওনার কাছে বেবি চেয়েছিলাম, আর তাই উনি আমাকে মেরেছে, ফুপিয়ে বলে ছোঁয়া। সিফাত হেসে বলে। শাশুড়ির কপালে হাত দিয়ে বসে। তুই মেয়েকে উনি কি করে মানুষ করবে? 16 বছরের মেয়ে এতটাই বাচ্চা হয়? সাবিনা বেগমের তো 15 বছরের বিয়ে হয়েছিল, কিন্তু উনি তো এমন ছিল না। শফিক চৌধুরী ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। খুব খারাপ লাগে মেয়েটার জন্য। যদি উনি সিমিকে পছন্দ না করত তাহলে এইটুকুনি মেয়েকে বিয়ে বোঝা বইতে হতো না।
আমার ছেলেটা, আমি বাড়ি যাব, আমার বাবাকে এনে দিন, আমি মায়ের কাছে যাব, এনে না দিলে আমি একাই চলে যাব, ছোঁয়া বলে। এই রাতের বেলায় বাড়ির বউরা বাড়ির বাইরে যায় না, সাবিনা বেগমকে কড়া গলায় বলে। ছোঁয়া পরীকে কোলে করে উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? ছোঁয়া শাশুড়ির কথার উত্তর দেয় না, সোজা চলে যায় সাদির রুমে। এই রুমটা তো এই লোকটার একার নয়, এটা ছোঁয়ারও রুম। পরীকে বিছানায় বসিয়ে দেয় ছোঁয়া। মেয়েটা চুপচাপ আছে, কোনো কথা বলছে না। ছোঁয়ার চোখে পানি মুছে পরীর পাশে বসে। এখন ফুপিয়ে যাচ্ছে। মাম্মা খাবো। পরী ছোঁয়ার কোলের মধ্যে বসে বলে। পরীর মুখের দিকে তাকায় ছোঁয়া। এইটুকুনি হয়ে গেছে মুখটা, হয়তো খুব ভয় পেয়েছে। কি খাবে মা, বলো। ছোঁয়া পরীর মুখে হাত বুলিয়ে দেয়, বলে নুডলস। পরী আলতো হেসে বলে, আচ্ছা তুমি বসো, আমি বানিয়ে আনছি। পরী মাথা নাড়ায়। ছোঁয়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে সাদির কিচেনে চলে যায়। সেখানে প্রয়োজনীয় সব কিছু রাখা থাকে। সেই দিন ছোঁয়া দেখেছে। চটপট নুডলস রান্না করে ফেলে। নুডলসটা বানিয়ে ঢালতে গিয়ে গরম কড়াইয়ে হাত লেগে যায় ছোঁয়ার। আহ করে আর্তনাদ করে ওঠে, কিন্তু এই চার দেয়ালের মধ্যেই থেকে যায়। ছোঁয়ার আর্তনাদ কেউ শুনতে পায় না। কোনো রকম নুডলসটা বেড়ে নেয় ছোঁয়া। বাঁ হাত দিয়ে ধরে পরীর সামনে রাখে। সাদি তখন রুমে আসে। মা হাত দিয়ে খেতে পারবে? ছোঁয়া জিজ্ঞেস করে। পরী ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। আসলে কি বলবে বুঝতে পারছে না। পারবে না? ছোঁয়া অসহায় মুখ করে তাকায় পরীর দিকে। সাদি ফোন দেখছে। ছোঁয়ার চোখ মুখ খিচে পরীর মুখে তুলে দেয় খাবার। মাম্মা গরম। পরী ছোট ছোট চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখ খুলে সাদির নজর যায় ছোঁয়ার হাতের দিকে। ইডিয়েট, বিড়বিড় করে বলে সাদি। মাম্মা এসো, পাপা খাইয়ে দেবে। সাদি হাত বাড়িয়ে বলে। পরী একগাল হেসে ছোঁয়ার হাত থেকে নুডলস বাটি নিয়ে সাদির কাছে চলে যায়। মেয়েটা ভীষণ ভালোবাসে সাদিকে, কিন্তু মাঝে মাঝে সাদির ব্যবহার ভীষণ ভয় পেয়ে যায়। ছোঁয়া ভুরু কুঁচকে পরীর দিকে তাকায়। যে রান্না করলো তাকেই পাত্তা দিল না। ছোঁয়া টান হয়ে শুয়ে পড়ে। ভালো লাগছে না, বেশি কান্না করায় মাথা ব্যথা করছে। এখন একটা লম্বা ঘুম দরকার। হাতে আর গালে ভীষণ জ্বালা করছে, কিন্তু ছোঁয়া পাত্তা দিচ্ছে না। এর থেকেও ঢের বেশি জ্বালা করছে ছোঁয়ার মনে। সাদি পরীর সাথে গল্প করছে আর খাইয়ে দিচ্ছে পরীকে। খাওয়া শেষ হলে ছোঁয়ার পাশে শুইয়ে দেয়। ততক্ষণে ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। নজর যায় ছোঁয়ার দিকে। মুখটা বাঁকা করে ঘুমিয়ে আছে। দুই গাল ফুলে গেছে, হাতটা লাল হয়ে গেছে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। এই প্রথমবার সাবিনা বেগমের চোখে পানি দেখল তনু। মায়ের কান্না দেখে একদম ভালো লাগছে না। হাজারবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলছে না, একদম পাথরের মতো বসে আছে। সাহেলা বেগম, সাগরের মা, তনুর কাকিমা, উনি রান্না করছে। তখন সাবিনা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। পরী তনুর গা ঘেঁষে বসে আছে। ছোঁয়া একপাশে দাঁড়িয়ে হাত কসলাচ্ছে আর মনে মনে নাগিন ড্যান্স দিচ্ছে। সাদির রাতের বেলায় চলে গেছে। সকালবেলা কল করে জানিয়েছে উনি এখন ঢাকায় আছে। কবে বাড়ি ফিরবে জানা নেই। সেই থেকে সাবিনা বেগম কান্না করছে। মা কান্না কেন করছে বলবে প্লিজ? এভাবে ভালো লাগছে না। তনু এবার চরম বিরক্ত হয়ে বলে। সাবিনা বেগম নড়েচড়ে বসে। মনে হয় এতক্ষণে হুঁশ ফিরছে। আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। এক পলক তাকায় ছোঁয়ার দিকে। সাহেলা, রান্না কত দূর? নাক টেনে বলে সাবিনা বেগম। এইভাবে প্রায় শেষ রুটিটা তাওয়ায় দিয়ে বলেন উনি। শাশুড়ি, আমি বাড়ি যেতে চাই, বাবাকে আসতে বলে দিয়েছি। ছোঁয়া রিনরিনিয়ে বলে, ঢাকা যাবে তুমি এখন? বাড়ি যাওয়া হবে না তোমার, কর্কশ গলায় বলেন উনি। ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায়। যে চলে গেছে তার কাছে কেন যাব? আশ্চর্য। মা, কি বলছো তুমি?
তনু বলে, কেন, তুই শুনলি না আমি কি বললাম? তুই ওকে নিয়ে যাবি? পাগল হয়ে গেছো তুমি? সবে ওকে স্কুলে ভর্তি করলাম, এখন যদি ও চলে যায় তাহলে পড়াশোনা কি হবে? পড়াশোনা পরেও করতে পারবে, কিন্তু স্বামী হাতছাড়া হয়ে যাবে, হয়ে গেলে আর ফেরত পাবে না। মায়ের কথা শুনে তনু দমে যায়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় শাশুড়ির দিকে। এই রম্ভুসটাকে ধরে রাখতে হবে। আমার ছেলেকে ইমপ্রেস করতে পারো না? বউ থাকতে চলে গেল কিভাবে? ছোঁয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলে তিনি। ওনার কাছে মনে হচ্ছে সব দোষ ছোঁয়ার। এভাবে বলেছেন উনি। এভাবে বলেছেন কেন? উনি চলে গিয়েই তো ভালো হয়েছে, আস্ত করে বলে ছোঁয়া। ছোঁয়ার কথা সাবিনা বেগমের কানে পৌঁছায় না। পৌঁছালে এতক্ষণে ধুয়ে দিত ছোঁয়াকে। এভাবে দাঁড়িয়ে কেন আছো? জলদি রেডি হয়ে যাও। আর সারাক্ষণ আমার ছেলের সাথে চিপকে থাকবে, বুঝেছ? ছোঁয়ার মনে মনে রেগে যাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। বলছিলাম কি, আজকের বাড়ি থেকে ঘুরে আসি, কালকে যাব। একটু সাহস বাড়িয়ে বলে ছোঁয়া। সাবিনা বেগম ভুরু কুঁচকে কিছুক্ষণ চিন্তা করে, কালকে না, আজকেই যাবে। এখনই বাড়িতে চলে যাও, সারাদিন ওখানে থাকবে, তারপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। ছোঁয়ার দাঁত কটমট করতে করতে রুমে চলে যায়। এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে। একবার বাড়ি যাই, তারপর আমাকে আর খুঁজেই পাবে না। ঢাকা আমি কিছুতেই যাব না। ওই হনুমানের কাছে যাওয়ার থেকে বিষ খেয়ে মরা ভালো। 10 মিনিটে রেডি হয়ে বেরিয়ে আসে ছোঁয়া। এতটা তাড়াহুড়ো করে রেডি হয়েছে যে চুলটা আশ্রায়নি। পরীকেন্দ্রে ছেড়ে কিছুতেই যাবে না, তাই পরীকে সাদা একটা ফ্রক পরিয়ে নেয়। তারপর সিফাতের রুমে যায়। সকাল 7টা বাজে, এখনও উনি ওঠেনি। ছোঁয়া দুবার দরজায় নক করে। এসো, ঘুরে জড়ানো কণ্ঠে বলে সিফাত। ছোঁয়া গুটি গুটি পায়ে ভেতরে ঢোকে। সিফাত চোখ ডলতে ডলতে উঠে বসে। ভাইয়া, আমি বাড়ি যাচ্ছি তো, পরীকে নিয়ে যেতে চাই। নিয়ে যাব? সিফাত একটু চিন্তা করে বলে, চোখে চোখে রেখো, আর আমি কল দিলে রিসিভ করো। 2-1বার ভিডিও কল দিও, ওকে না দেখে আমি থাকতে পারি না। একটু হেসে বলে সিফাত। ছোঁয়াও একটু হাসে। আসবে কবে? আজকেই আসবো। আচ্ছা যাও, মাম্মামকে একবার রুমে পাঠিয়ে দিও। আচ্ছা। ছোঁয়া চলে যায়। এই বাড়ি ছোঁয়ার কোনো জামা নেই, যা আছে সব এই বাড়ি থেকে নিয়েছে। এগুলো নিয়ে যাওয়া যাবে না। শুধু পরীর কয়েকটা জামা নিয়ে নেয়। পরীকে কোলে করেই বাইরে এসে দেখে ড্রাইভার দাঁড়িয়ে আছে। ছোঁয়া গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দেয়। ভীষণ ভালো লাগছে ছোঁয়ার। 5 দিন পরে আজ বাড়ি যাচ্ছে। বাবা মা আপিকে 5টা দিন দেখে না। পরীর জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছি। ওই মেয়েটা সব বাচ্চাদের থেকে আলাদা। কথা কম বলে, কাঁদে না, আহ্লাদ করে না, অভিযোগও করে না। শুধু মায়া ভরা চোখে তাকিয়ে থাকে, যেন ওর চোখ মুখে কাউকে খুঁজে। আধা ঘন্টার মধ্যে বাড়ির গেটে গাড়ি থেমে যায়। ছোঁয়া পরীকে কোলে নিয়ে গাড়ি থেকে নামে। ভাইয়া এত 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 ফলমূল মিষ্টি একটার পর একটা বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। ছোঁয়া দরজায় টোকা দেয়। বাড়িটা খুব ছোট, ইটের দেওয়াল থাকলেও মাথার ওপর টিনের ছাদ। ড্রাইভার দাঁড়িয়ে আছে ছোঁয়ার পাশে। দরজা খুললে এগুলো ভিতরে দিয়ে চলে যাবেন। ছোঁয়ার মা দরজা খুলে দেয়। মেয়েকে দেখে খুশিতে কেঁদে ফেলে ছোঁয়ার মা। মাকে দেখে একগাল হাসে ড্রাইভার। ভেতরে আসতে দিবে না মা? ছোঁয়া বলে ওঠে। নাজমা বেগম মুচকি হেসে দরজায় থেকে সরে যায়। ড্রাইভার একে একে সব জিনিস ভিতরে রাখে। নাজমা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছু শ্বশুরমশাই দিয়েছে। ছোঁয়া বলে, মা পরীকে কোলে নাও, ও তোমার নাতনি। পরীকে কোলে দিয়ে দেয় ছোঁয়া। পরীকে উনি এখানে খেয়ালই করেনি। ছোঁয়ার কোলেই ছিল, তবুও চোখে পড়েনি। চোখ দুটো ছিল শুধু ছোঁয়ার মুখের মধ্যে সীমাবদ্ধ। বাবা কই গো মা? আপি কোথায়? দাদিমা কোথায়? একতলা প্রশ্ন করে ছোঁয়া। নাজমা বেগম এখন পরীর মুখের দিকে তাকিয়ে আছে। বেচারি ঘুমিয়ে পড়েছে।
ওমা, কি জিজ্ঞেস করলাম? ছোঁয়া চেঁচিয়ে বলে। চমকে ওঠে নাজমা বেগম। কাকে বলেছিস? আপি কোথায়? রুমেই আছে। আচ্ছা, আমি যাচ্ছি। তুমি যাও, পরের জন্য দুধ গরম করে দিয়ে এসো। আর হ্যাঁ, বেশি বেশি আদর করবা ওকে। আমি কল করলে আগে ওর কথা জিজ্ঞেস করবে। বাড়িতে আসলে ধপ করে কোলে নেবে, কেমন? নাজমা বেগম হেসে ফেলে। মেয়েটা একদম আগের মতোই চঞ্চল আছে। হাসলে হবে না, বলো। আচ্ছা বাবা, আচ্ছা। এখন আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি, তুমি দুধ নিয়ে আসো। আমি ফিল্টার আনতে ভুলে গেছি, তুমি বাবাকে কল করে ফিল্টার আনতে বলো। ছোঁয়া পরীকে কোলে করে রুমে চলে যায়। সিমি কানে হেডফোন গুঁজে বিছানায় শুয়ে বই পড়ছিল। ছোঁয়া পরীকে সিমির পাশে শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সিমি প্রথমে হকচকিয়ে গেছিল, পরে ছোঁয়াকে দেখে মুচকি হাসে। কেমন আছিস বনু? শান্ত গলায় বলে সিমি। তুমি চমকে যাওনি আমাকে দেখে? মুখ ভার করে বলে ছোঁয়া। চমকেছি তো। তাহলে এত শান্ত রিয়াকশন দিলে কেন? সিমি উত্তর দেয় না। ছোঁয়ার কপালে চুমু দিয়ে সোজা হয়ে বসে। বইটা বন্ধ করে হেডফোন খুলে রাখতে গিয়ে নজর পড়ে পরীর দিকে। বুকটা ধক করে ওঠে সিমি। আপি, আমার মেয়ে, কোলে নাও। ছোঁয়া ঘুমন্ত পরীকে সিমির কোলে দিয়ে দেয়। পরীর নড়ে চটে ছোট্ট দুইটা হাত সিমির গালে জড়িয়ে ধরে। কথা বলতে ভুলে গেছে সিমি। অনুভূতিহীন হয়ে গেছে, মস্তিষ্ক কাজ করছে না। এই ছোঁয়াটা এত টানছে কেন? ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে জল করছে শাশুড়ি নামটা। বিরক্ত হয়ে ছোঁয়া। এই মহিলার সমস্যা কি? ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কান দেয়। বলুন শাশুড়ি। কথা বলতে বলতে রুমের বাইরে যায়। সিফাত আর তনু যাচ্ছে। ওদের সাথে এখনই যাবে তুমি? রেডি হয়ে নাও। আকাশ ভেঙে পড়ছে ছোঁয়ার মাথায়। মাত্রই এলো, এখনই ভালো করে কারোর সাথে কথা বললো না, এখনই যেতে হবে বলছিলাম কি? ও মা, আমি যাব না মা, প্লিজ আমাকে ওখানে পাঠিও না মা। ওনাদের ফোন করে বলো না আমি ওনার কাছে যেতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই, প্লিজ মা, বলো না। ছোঁয়া মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে। নাজমা বেগমেরও চোখেও পানি। সিমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মা আর বোনের দিকে। কোলে এখনো পড়ি, পরম শান্তিতে ঘুমাচ্ছে। এমন করো না সোনা, ওটা তোমার শ্বশুর বাড়ি, তোমাকে তো ওখানেই থাকতে হবে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন তিনি। ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। এই বাড়িতে কেউই আমাকে ভালোবাসে না। শ্বশুর আর পরি ছাড়া ওখানে কেউ নেই আমার। সাদি তো সুযোগ পেলেই বকে দেয়, ঠাস ঠাস মেরে দেয়। দেখো এখনো গাল লাল হয়ে আছে। আমি কি করে থাকবো? আমাকে কেন বিয়ে দিলে তোমরা? আমি কি অত শত বুঝি নাকি? একটু ভুল করলেই কেউ শুধরে দেয় না, শুধু বকা দেয়। কান্না করলেও ধমক দেয়। বুকটা কেঁপে ওঠে সিমির। বোনটা তাহলে ভালো নেই। নাজমা বেগম কি বলে মেয়েকে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। দরজার কাছে দাঁড়িয়ে শফিক রহমানও চোখের পানি মুছছে। মেয়ে এসেছে শুনে হাত ভর্তি বাজার নিয়ে দোকান বন্ধ করে চলে এসেছে, কিন্তু মেয়ের এমন হৃদয় কাঁপানো কথা শুনে ভিতরে প্রবেশ করার সাহস হয় না ওনার। ছোঁয়া বুঝে গেছে মাও আর ওকে রাখতে চায় না। তাচ্ছিল্য হাসে, হাতের উল্টো পিঠের চোখের পানি মুছে দেয়। শুধু আজকের রাতটা থাকার পারমিশন নিয়ে দাও না, তোমাদের সাথে একটা রাত থাকি, তারপর না হয় কালকে চলে যাব শাশুড়ির ছেলের কাছে। মায়ের হাত ধরে বলে ছোঁয়া। নাজমা বেগম নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মেয়ের মুখের দিকে তাকানোর সাহস নেই। বোন, তোকে আজ আমি কোথাও যেতে দেব না। আমি কথা বলবো তোর শাশুড়ির সাথে। সিমি বলে। ছোঁয়া খুশি হয়ে যায়। সত্যি বলবি? বলবো। তাছাড়া তোর শাশুড়িকে কল করার কি দরকার? তোর ভাসুর আর ননদ তো আসছেই, ওনাদের বুঝিয়ে না হয় রেখে দেব। ছোঁয়া খুশিতে লাফিয়ে ওঠে। সিটির গলা জড়িয়ে ধরে ছোঁয়ার চিৎকার পরের ঘুম ভেঙে যায়। শফিক রহমান লম্বা শ্বাস টানে। আর
আমার ছোঁয়ামণি এসে বুঝি, একগাল হেসে বলেন উনি। ছোঁয়া এক দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। পরি কেঁদে দেয়। ঘুম থেকে ওঠার পর সিমির মুখ দেখছে। সিমিকে চিনতে না পেরেই কেঁদে ওঠে। সিমি হকচকিয়ে যায়। পরীকে সোজা করে কোলে নেয়। মা, দুধ না আনতে বললাম তোমায়? বাবাকে ছেড়ে রাগী গলায় বলে ছোঁয়া। এখনই আনছি মা। নাজমা বেগম হুড়মুড় করে চলে যায়। সিমি পরীকে কোলে নিয়ে হাঁটতে থাকে। আমি পরি চুপ করে যায়। গলা জড়িয়ে ধরে সিমির মাথা রাখে সিমির কাঁধে। বাবা এসো, তোমার নাতনি ও কোলে নাও, ওকে আদর করে দাও। বাবার হাতে ধরে টেনে সিমির সামনে দাঁড় করায়। সিমির কোল থেকে পরীকে নিতে গেলে পরি যায় না। মুখ লুকায় সিমির বুকে। কেঁপে ওঠে সিমি। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মনে পড়ে যায় অতীত, যেখানে 9টা মাস বাচ্চার অস্তিত্ব অনুভব করেও তাকে ছুঁয়ে দেখতে পারেনি সে। বেঁচে আছে কিনা সেটাও জানা নেই। আজকে এই বাচ্চাটা সিমির শূন্য বুকটাকে শীতল পরশ দিল। মনে করিয়ে দিল জঘন্য স্মৃতি, যা এতদিন কড়া পাওয়ারের ঘুমের ঔষধের সাথে বিলীন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল অসহায় সিমি। ওকে নিস না ছোঁয়া, থাক না আমার কাছে একটু, আমিও একটু অনুভব করি সুখটাকে, অনমনে বলে সিমি। শফিক রহমান মেয়ের মনের কথা বোঝার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওকে নিলাম না, থাক তোমার কাছে, খাইয়ে দিও ওকে। আমি আর বাবা গিয়ে শাশুড়ির ছেলে মেয়েকে রিসিভ করে আসি, না হলে আবার শাশুড়ি ঘ্যান ঘ্যান শুরু করে দেবে। ছোঁয়া বাবাকে টেনে নিয়ে যায়। অনেক কথা জমে আছে বাবার সাথে। ওরা যাতে সিমি হু হু করে কেঁদে পরের মুখে অজস্র চুমু খায়। সিমির কান্না দেখে পরে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। পরে চোখ পানি টলমল করছে। খাবো, অস্ফুরণ কণ্ঠে বলে পরি। সিমি কান্নার মাঝে হেসে ফেলে। অন্য বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে, আর এই বাচ্চাটা নিজেই খেতে চাইছে। চোখ মুছে পরীকে খাওয়াতে থাকে সিমি। সাবিনা বেগম স্বয়ং এসেছে, এটা দেখে ছোঁয়ার ভীষণ কান্না পাচ্ছে। এই মহিলা এসেছে মানে এখনই চলে যাও। শফিক রহমান ভীষণ খুশি হয় ওনাদের দেখে, সালাম দিয়ে ভিতরে নিয়ে আসে। ছোঁয়া গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। পরি কোথায়? সিফাত চেয়ার টেনে বসতে বসতে বলে, আমার বড় মেয়ের কাছে, খাওয়াচ্ছে ওকে। শফিক রহমান একটু হেসে বলে, রান্না বান্না শেষ হয়েছে। সাবিনা বেগম জিজ্ঞেস করে গম্ভীর মুখে। ওনার কথা শুনে শফিক রহমান একটু ভরকে যায়। তনু মায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিন পর মেয়ে এসেছে, নিশ্চয়ই ভালো ভালো রান্না করেছেন, তো তাই জিজ্ঞেস করলাম রান্না শেষ হয়েছে নাকি। হলে তাড়াতাড়ি খেতে দিন, আমরা এখনই চলে যাব। শফিক রহমানের হাসি মুখটা চুপসে যায়। ছোঁয়া অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায়। ছোঁয়ার কাকিমার কোনো সন্তান নেই। কাকা বিদেশে থাকে, দাদা বেঁচে নেই, দাদিমা বেঁচে আছে। 3 জন মিলে অনেক পদ রান্না করছে, সবাই খাচ্ছে। ছোঁয়া শুধু খাবার নাড়াচাড়া করছে। সিমি স্পষ্ট বলে দিয়েছে ওনাদের সামনে আসবে না। পরি সিমির কাছেই আছে। সিফাতের কাছে নিয়ে এসেছিল ছোঁয়া, কিন্তু থাকেনি। খাওয়া শেষ হলে শাশুড়ি সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। ছোঁয়াকে 5 মিনিট সময় দিয়ে যায়। ছোঁয়া বাবা মা কারোর সাথে কথা বলেনি, সিমির সাথেও কথা বলে না। পরি সিমির কোল থেকে যাবে না। ছোঁয়া টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। সিমির গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বুকটা আবারও ফাঁকা হয়ে যায়। তনু ছোঁয়ার বাবা মায়ের কাছে ক্ষমা চায় ছোঁয়াকে এভাবে নিয়ে যাওয়ার জন্য, আর কথা দিয়ে যায় খুব তাড়াতাড়ি নিয়ে আসবে ওকে। 12 তলার বিল্ডিং এর 10 তলায় 112 নং রুমে সামনে ঘাপটি মেরে বসে আছে ছোঁয়া। সিফাত কোমরে হাত দিয়ে কপাল কুঁচকে অনবরত কল করে যাচ্ছে সাদিকে, কিন্তু বেচারি কলটা রিসিভও করছে না। তনু পরীকে কোলে করে বসে আছে, চোখ মুখে রাজ্যের বিরক্তি।
ইচ্ছে করছে সাদির মাথা ফাটাতে। পরে এখনো ফ্যাস ফ্যাস করে কেঁদেই যাচ্ছে। তবে সিফাতের বিরক্তি আরও বেড়ে গেছে। কে সেই মেয়ে যাকে এক পলক দেখেই পরি তার মায়ায় পড়ে গেছে? মনের মধ্যে প্রশ্ন জাগছে সিফাতের। কোনোদিন তো সিফাত ছাড়া আর কারো কাছে যাওয়ার জন্য বায়না ধরেনি মেয়েটা। তাহলে আজ কি হলো? কি এমন দেখলো ওই মেয়েটার মধ্যে? ভেবে পায় না সিফাত। তনু বিরক্ত হয়ে এখন আর পরীর কান্না থামানোর চেষ্টা করছে না। কাঁদক যতক্ষণ খুশি। ছোঁয়ার ভীষণ খারাপ লাগছে। কি এমন হলো আজকের রাতটা থেকে আসলে? মহাভারত অসহ্য হয়ে যেত, নাকি শাশুড়ির মাথায় বাস পড়ত? মাম্মা আমার কাছে এসো তো। ছোঁয়া হাত বাড়িয়ে দেয়, পরি চলে আসে ছোঁয়ার কোলে। ছোঁয়া ফোন বের করে। শাশুড়ি আসার সময় দামি একটা ফোন দিয়েছে। গাড়িতে বসে সিফাত ইমো, ফেসবুক, ইনস্টাগ্রাম সব ইনস্টল করে দিয়েছে ছোঁয়াকে। ছোঁয়া ভিডিও কল করে সিমিকে। এই তো মাম্মা, কল করে দিচ্ছি। তুমি এবার কথা বলবে, একদম কান্নাকাটি করবে না, তাহলে কিন্তু আন্টি কথা বলবে না, কেমন? ছোঁয়া মিষ্টি করে হেসে বলে। পুরি এক গাল হেসে ছোট ছোট হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। রিং হওয়ার সাথে সাথেই সিমি কল রিসিভ করে, যেন এই কালকেই অপেক্ষায় ছিল। কল রিসিভ করতে পারে পরির হাসি মুখটা ভেসে ওঠে, প্রাণ ঠান্ডা হয়ে যায় সিমির। নিজেও আলতো হাসে। আপি কি জাদু করেছে তুমি আমাকে, আমার মেয়েকে? তোমার জন্য কান্নাকাটি করছে। ছোঁয়া হেসে বলে। ছোঁয়ার কথা শুনে সিমিও হেসে ফেলে। সিমির হাসির শব্দটা সিফাতের কানে যায়। মোচড় দিয়ে ওঠে বুকের ভিতর। শ্বাস বন্ধ হয়ে আসছে। এই হাসির শব্দটা যে খুব চেনা লাগছে, কিন্তু এটা কি করে সম্ভব? চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয় সিফাত। মনের ভুল ভেবে পাত্তা দেয় না। আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে আসি, বলেই সিফাত চলে যায়। সিমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে ওখানে কি করছে এতটুকু বুঝতে দেরি হয় না সিমির। এটাই সিফাত। কণ্ঠ শুনেই চিনে গেছে, মনের ভুল না, এটাই সিফাত। জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে সিমি। কে কথা বলল রে? সিমি জিজ্ঞেস করে। আমার ভাসুর, পরের বাবা, বলে ছোঁয়া। বুকটা ধক করে ওঠে সিমির। পরি সিফাতের মেয়ে, তার মানে বিয়েও হয়ে গেছে? তাচ্ছিল্য হাসে সিমি। পরি আমি বিয়ে করছি, আজকে দেখতে আসবে। ঠিক হয়ে গেলে চলে আসবি তুই। আর হ্যাঁ, পুরো পরিবার নিয়ে 1 সপ্তাহ আগে চলে আসবি, কেমন? পরি শোনা, এখন রাখি, পরে কথা বলবো। সাজুগুজু করতে হবে তো আমায়। মিষ্টি করে হেসে বলে সিমি। ছোঁয়া চোখ ছোট ছোট করে তাকায়। বিয়ে করবে? খট করে কলটা কেটে দেয় সিমি। ছোঁয়া এখন ঘরের মধ্যে আছে। এটা কি বলল আপু? ছোঁয়ার ভাবনার মাঝেই সাদি চলে আসে। বড় বড় চোখ করে তাকায় ছোঁয়া সাদের দিকে। সাদা শার্টটা ঘেমে শরীরের সাথে লেপ্টে আছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। হাতে অফিসের ব্যাগ, কলারে লাল কিছু একটা লেগে আছে। ভাইয়া তুই কি রে? কখন থেকে বসে আছি, এতটা কেয়ারলেস কেন তুই? তনু বিরক্তি নিয়ে বলে। আসবি বলিসনি তো? সাদি ছোট করে উত্তর দিয়ে দরজা খুলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা কল করা ছিল। পরি খুশি হয়ে সাদির কোলে ওঠার জন্য 2 হাত এগিয়ে দেয়। মা, গায়ে ময়লা, ফ্রেশ হয়ে আসি বলেই চলে যায়। পরির হাসি মুখটা কালো হয়ে যায়। ছোঁয়া সাদের যাওয়ার দিকে তাকিয়ে ভেংচি কেটে পরীকে কোলে তুলে নেয়। তনু লাগেজ নিয়ে গটগট করে ভিতরে চলে যায়। ছোঁয়া ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে সিফাত ডাকে, ছোঁয়া শোনো। ছোঁয়া দাঁড়িয়ে যায়। কিছু বলবেন ভাইয়া? তখন কার সাথে কথা বলছিলে? সিফাত আমতা আমতা করে বলে, আমার আপির সাথে, নাম সামান্তা সিমি। আপনি চিনবেন না, বিয়েতে ছিল না, বলেই ছোঁয়া চলে যায়। সিফাত রোবটের মতো দাঁড়িয়ে থাকে। চোখ দুটো টলমল করছে, কণ্ঠনালী কাঁপছে। 4 বছর পর নামটা শুনল। দীর্ঘ 3 বছর যাকে পাগলের মতো খুঁজেছে।
খুঁজে গেছে, তাকেই খুঁজে পেয়েছে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা খসখস করছে, ভয় করছে। ছোঁয়া লাগেজ নিয়ে সাদির রুমে চলে আসে। আন্দাজ করছে এটাই সাদির রুম হবে। 4টা রুমের একই ফ্ল্যাটে, একটা কিচেন আর একটা ড্রয়িং রুম আছে। রুমে ঢুকে শিওর হয়ে যায় এটাই সাদির রুম। ইচ্ছে করেই আসেনি ছোঁয়া। একটা রুমে তনু গেছে, অন্য রুমে সিফাত, তাহলে ছোঁয়াকে সাদির রুমেই আসতে হবে। তনু কারোর সাথে রুম শেয়ার করে না। সাদি তোয়ালে দিয়ে চুল মুছছে আয়নার সামনে দাঁড়িয়ে। ছোঁয়া সাদের দিকে এক পলক তাকিয়ে লাগেজ খুলে জামা কাপড় বের করতে থাকে। কেন এলে? সাদি আয়নার মধ্যে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, আপনার শার্টে রক্ত কেন ছিল? ছোঁয়া নিজের কাজে মনোযোগ দিয়ে বলে। সাদির চোখ ছোট ছোট করে তাকায় ছোঁয়ার দিকে। তোমাকে বলার প্রয়োজন মনে করি না, চোয়াল শক্ত করে বলে সাদি। সেই মুচকি হেসে জামা কাপড় নিয়ে সাদির পিছনে দাঁড়ায়। সাদি পিছনে ফিরে ছোঁয়ার দিকে তাকায়। দজ্জাল শাশুড়ি জোর করে পাঠিয়েছে। আমার রুচি এতটাও নর্মাল না যে একটা করলার জুসের কাছে ইচ্ছে করে আসবো। ভেংচি কেটে বলে ছোঁয়া, ইডিয়েট। সাদি বিড়বিড় করে বলে, সাদা বিলাই, তোমাকে তো আমি। কোমরে হাত দিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে সাদি। ছোঁয়ার বের হবে, ঠাস ঠাস 2 গেলে 2টা চর মারবে, দেন এখান থেকেই নড়বে। বড্ড সাহস বেড়ে গেছে পুস্কো মেয়েটার। সাহস কত বড়, সাদিকে সাদা বিলাই বলে ডাকে। আজকে দেখাবে সাদা বিলাই কেমন হয়। আধা ঘন্টা হয়ে গেল, এখনো বের হচ্ছে না। ওয়াশরুমেই কি থাকার ব্যবস্থা করছো নাকি? সাদি এবার বিরক্ত হয়ে পায়চারি করতে থাকে। দরজা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ভাইয়া তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তনুর রুমে ঢুকতে ঢুকতে বলে। তনুকে দেখে সাদি একটু হকচাকিয়ে যায়, একটু নড়েচড়ে দাঁড়ায়। আমি কোথায় দাঁড়িয়ে থাকবো সেটাও তোকে বলতে হবে? কর্কশ গলায় বলে সাদি। সেটা কখন বললাম? এনিওয়ে খাবো কি? খাবার মতো কিছুই দেখছি না, কয়েকটা করলা ছাড়া। বিরক্ত হয়ে বলে তনু। কিছু নেই, সোজা সাপটা বলে দেয় সাদি। তো বাজারে যা, খাবার নিয়ে আয়। খাবো তো, আমি খিদে সহ্য করতে পারবো না আমি। তোদের আসতে কে বলছে? বিছানায় বসে বলে সাদি। জানা ভাইয়া, মরে যাবো এবার আমি। কাঁদো কাঁদো ফেস করে বলে তনু। শান্তিতে একটু থাকতে দিবি না আমায়? ডিসকাস্টিং। ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোন নিয়ে বেরিয়ে যায় সাদি। তনু মুচকি হেসে নিজের রুমে চলে যায়। ছোঁয়ার দরজায় কান লাগিয়ে শুনছে সাদি চলে যাওয়ার শব্দ। হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেছে। সিফাত পরীর মুখের দিকে তাকিয়ে আছে। ভীষণ অসহায় লাগছে নিজেকে। কি করবে বুঝতে পারছে না। যে অন্যায় সিমির সাথে করেছে, তারপর আবার ওর সামনে যাওয়ার মুখ নেই সিফাতের। আর সিমির আত্মসম্মান প্রখর। ও কিছুতেই সবটা ঠিক করবে না। বরং যদি জানতে পারে পরী ওর মেয়ে, তাহলে যে করেই হোক পরীকে নিজের কাছে নিয়ে যাবে। এটা ভাবতেই শক্ত করে জড়িয়ে ধরে পরীকে। মুখটা ভয়ে চুপসে গেছে। কিছুতেই পরীকে ছাড়া বাঁচতে পারবে না, পরীকে হারাতে পারবে না। কিন্তু কি করবে এখন? সিমির খোঁজও পেয়েও লুকিয়ে থাকবে, নাকি সিমির পা জড়িয়ে ক্ষমা চাইবে, আরও একটা সুযোগ চাইবে? চোখ দুটো টলটল করে ওঠে সিফাতের। জীবনটা এত জটিল কেন? কেন আল্লাহ সুখ দিয়ে আবার ছিনিয়ে নেয়? কেন মানুষের এত পরীক্ষার মধ্যে ফেলে? বাবা। পরী সিফাতের 2 গালে হাত দিয়ে আদুরি গলায় বলে, হ্যাঁ সোনা বলো। সিফাত একটু হাসার চেষ্টা করলে বলে, মাম্মার কাছে যাব। আধো আধো গলায় বলে। সিফাত ছেড়ে দেয় পরীকে। এক গাল হাসে পরী। লাভ ইউ বাবা বলে এক দৌড়ে চলে যায়। সিফাতের মুচকি হাসে। এই মেয়েটা ওর একমাত্র অবলম্বন। ভালোবাসা ধরে রাখতে পারেনি, তবে মেয়েটা আগলে রাখার চেষ্টা করছে প্রাণপণ দিয়ে। সোয়া সাদির রুমটা ভালো করে পর্যবেক্ষণ করছে। নতুন নিয়েছে রুমটা, তবুও গোছালো।
কয়েক ঘন্টায় নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। মুখ বাঁকায় ছোঁয়া। এই মেয়ে, সাদিকে ডাকে। চমকে ওঠে ছোঁয়া, পিছনে তাকায় না। তোমার সাথে কথা আছে আমার। সাদি বিছানায় বসে বলে। ছোঁয়া বুক ভরে শ্বাস টানে। আগে আমি কিছু বলবো। সাদির পাশে গিয়ে বসে পড়ে। লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে। দেখুন, আমি সায়েন্সের স্টুডেন্ট। প্রচুর পড়ালেখা করতে হবে আমাকে। অনেক বড় স্বপ্ন আমার। মস্ত বড় ডাক্তার হব। বাবার ঘাম ঝরানো টাকায় পড়ালেখা করে আসছি। বরাবরই খুব ভালো স্টুডেন্ট আমি। বিয়ে হয়েছে 7 দিন হয়ে গেল। এই 7 দিয়ে 1 ঘন্টাও পড়তে পারিনি। শাশুড়ির টর্চার, আপনার ধমক, সব মিলিয়ে আমার কেরিয়ারের ভীষণ ক্ষতি হচ্ছে। আপনার মা বলেছে স্বামীকে ধরে রাখতে পারলে পড়ালেখা পরেও করা যাবে, তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার আমি কি করব বলেন? একটা সাজেশন দিন আমায়। এভাবে দৌড়দৌড়ি করতে করতে আমি ক্লান্ত। সাদির দিকে তাকিয়ে বলে ছোঁয়া, তো বিয়ে করাটা আগে কেরিয়ারের কথা মনে ছিল না? সাদি কপাল কুঁচকে বলে। ছোঁয়া দাঁতে দাঁত চেপে ধরে। আমার সাজেশন একটাই, বাড়ি চলে যাও আর বলে দাও সম্পর্কটা তুমি রাখতে পারবে না। সাদি এরকম সাজেশন শুনে ছোঁয়া তাচ্ছিল্য হাসে। এই যে মিস্টার, আপনার উপর আমার কোনো ইন্টারেস্ট নাই। মন তো একটাই, আর সেটা অনেক আগেই নেইমারকে দিয়ে ফেলছি। এবার বীর পুরুষের মতো নিজে গিয়ে কথাগুলো বলবেন আপনার বাবা মাকে। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া। প্রবলেম তোমার, তো তুমি বলবে। আমার তো কোনো প্রবলেম নেই। ছোঁয়ার এবার কান্না পাচ্ছে। এত তেরা কেন লোকটা? আস্ত একটা বদমাশ। ইচ্ছে করছে এক ঘষিতে নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু সেটা করলে তো নিজের নাকটাও থাকবে না। উঠে যায় সাদি। ছোঁয়া দীর্ঘ শ্বাস ফেলে ভীষণ কান্না পাচ্ছে। এখানে ভর্তি করানোর ব্যবস্থা করে দেব। দরজার কাছে গিয়ে আবার পিছনে ঘুরে বলে সাদি। ছোঁয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। অতটাও খারাপ না লোকটা, একটু একটু ভালো। বিরিয়ানি এনেছে সাদি। তনু তো খুশিতে লাফিয়ে ওঠে। ও ভেবেছিল করলা ভাজি না নিয়ে আসে। প্লেটে প্লেটে বিরিয়ানি সার্ভ করে ছোঁয়া। আর সিফাতকে ডাকে তনু। শাশুড়ির লাগেজ গুছিয়েছে, সেখানে শুধু শাড়ি আর শাড়ি। আর প্রত্যেকটা শাড়ির ওপর চিরকুট দিয়ে লেখা কখন কোন শাড়িটা পরবে। এটা দেখে ছোঁয়া হেসে ফেলে। তনু আর ছোঁয়ার আয়েশ করে খাচ্ছে। ছোঁয়া পরীকে খাওয়াচ্ছে, তার নিজে খাচ্ছে। সিফাত খাবার নাড়াচাড়া করছে, গলা দিয়ে খাবার নামছে না। সাদি করলা ভর্তা দিয়ে সাদা ভাত খাচ্ছে, বিরিয়ানি খায় না সাদি। ভাইয়া খাচ্ছেন না কেন? ছোঁয়া জিজ্ঞেস করে সিফাতকে। সিফাত চমকে ওঠে। খাচ্ছি তো। মিকি হেসে বলে। তনু ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে সিফাতের দিকে। বিরিয়ানি হলে যে একটাই পুরোটা সাবার করে দেয়, সেই ছেলেটা এখন খেতে বসে ঝিমাচ্ছে। নিশ্চয়ই কিছু হয়েছে। খাওয়ার মাঝে ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আপি নাম লেখা। ভিডিও কল করেছে। ছোঁয়া মুচকি হেসে কলটা রিসিভ করে। ছোঁয়া, আমি বিয়ে করছি, চিল্লিয়ে বলে ওঠে সিমি। ছোঁয়া ভুরু কুঁচকে তাকায়। সিফাতের খাবার গলায় আটকে যায়। ছাদি আর চোখে তাকিয়ে আছে। তনুর রুমে ঘুমোতে এসেছে ছোঁয়া। তনু এতে একটু অবাক হয়নি, কারণ এইটুকু একটা মেয়ের সাথে সাদি কখনোই মানিয়ে নিতে পারবে না, চেষ্টাও করবে না মানিয়ে নেওয়ার। ছোঁয়া এখনো সিমির কথা ভেবে যাচ্ছে। ধুম করে কেন বিয়ের জন্য রাজি হলো, আর এতদিনে বা কেন রাজি হলো না? কি এমন ঘটে গেল? খুব করে ইচ্ছে করছে বাড়ি চলে যেতে, কিন্তু পারছে না। ভীষণ কান্না পাচ্ছে ছোঁয়ার। আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে। বিছানায় গোল হয়ে বসে গালে হাত দিয়ে বলে ছোঁয়া। তনু অসহায় চোখে তাকায় ছোঁয়ার মুখের দিকে। সরি সোনা, নিতে পারবো না, এখানেই থাকতে হবে তোমায়। ছোঁয়ার মনটা আরো খারাপ হয়ে যায়। তুমি কি চাও না তোমাদের সম্পর্কটা ভালো হোক? তনু প্রশ্ন করে ছোঁয়াকে। ছোঁয়া সোজা হয়ে শুয়ে পড়ো। আমি ভালো থাকতে চাই, টেনশন ফ্রি থাকতে চাই, সব সময় হাসি খুশি থাকতে চাই। মানিয়ে নেওয়া, মেনে নেওয়া,
এসব চাই না, নিজের মতো বাঁচতে চাই। আপনার মনে বলে ছোঁয়া, আপন মনে বলে ছোঁয়া। তনু দীর্ঘ শ্বাস ফেলে, এরা কি করে এক হবে? কেউ কাউকে চায় না। ছোঁয়ার সম্পর্কের মূল্যটা বোঝে। মানিয়ে নিতে হবে তোমায়, বাধ্য করতে হবে ভাইয়াকে ভালোবাসতে। আমি কেন করব? তোমার ভাইয়া তো মানিয়ে নিতে পারে, আমাকে ভালোবাসতে বাধ্য করতে পারে। ছোঁয়া কপাল কুঁচকে বলে, তনু কপাল চাপকে ঘুমাও তুমি। তনু ছোঁয়ার পাশে শুয়ে পড়ে, আর তখনই মায়ের কল আসে তনুর ফোনে। লাফিয়ে ওঠে তনু। এই ছোঁয়া, আমার রুম থেকে বের হও, জলদি বের হও। ছোঁয়াকে টেনে তুলে বলে। ছোঁয়া ভুরু কুঁচকে তাকায় তনুর দিকে। তোমার শাশুড়ি কল দিছে, তখনই চলে যাও, না হলে আমাকে সহ করলার জুস খাওয়াবে। শাশুড়ির কথা শুনে ছোঁয়াও ভয় পেয়ে যায়। আসছি, কাঁদো কাঁদো ফেস করে চলে যায়। সাদি ল্যাপটপ নিয়ে কাজ করছে, মাঝে মধ্যে কিছু একটা বিড়বিড় করছে। দেখে বোঝা যাচ্ছে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ সাদিকে পর্যবেক্ষণ করে। হাইট নেইমারের মতোই, ওয়েট নেইমারের মতোই, গায়ের রং নেইমারের থেকে বেশি উজ্জ্বল, দাঁতগুলো প্রায় নেইমারের দাঁতের মতোই। বাম পাশে কানের ঠিক 2 ইঞ্চি নেইমার স্টাইল করে একটা দাগ টানা আছে, কিন্তু সাদির কেটে যাওয়ার দাগ আছে। হাতের পেশিতে দুটো নেইমারের মতোই ফোলা ফোলা, বেশ মনে ধরে যায় ছোঁয়ার। একে মনের কিছুটা অংশ দেওয়াই যায়। শাশুড়ি মেসেজ আছে। ছোঁয়ার দরজার কাছে দাঁড়িয়ে মেসেজ ওপেন করে। এই মেয়ে লাগেজ খুলে ডান পাশে 4 নম্বর শাড়িটা পরবে, আর আমার ছেলের গা ঘেঁষে ঘুমাবে। মেসেজ দেখে ছোঁয়া হেসে ফেলে। এটা শাশুড়ি না অন্য কিছু? রাত 12টার সময় চেঞ্জ করার কোনো মানেই হয় না। গুটি গুটি মেরে সাদির পাশে শুয়ে পড়ে ছোঁয়া। সাদি একবারও আর চোখে তাকায় ছোঁয়ার দিকে। সাদি তাকাতেই ছোঁয়ার দাঁত কেলায়। আপনাকে পাক্কা 10 মিনিট খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এটা জিনিস নোটিশ করলাম। হাতের ওপর মাথা রেখে আধা শোয়া হয়ে বলে ছোঁয়া। সাদি কিছুই বলে না, এক মনে কাজ করতে থাকে। ছোঁয়া কিছুই বলছে না, যেন সে শোনেনি। নোটিশ করলাম আপনি 80% আমার নেইমারের মতোই দেখতে, তো মনের কিছুটা অংশ আপনাকে দেওয়াই যায়। সাদি ভুরু কুঁচকে তাকায় ছোঁয়ার দিকে। নেইমার কে? কপালে 3টা ভাঁজ ফেলে সাদি বলে সাদি। ও মা, চিনেন না? ছোঁয়া এক লাফে উঠে বসে। সাদি 1 ইঞ্চি পিছিয়ে যায়। ওই যে, থাক বলতে হবে না, চিনি আমি, কিন্তু আমি একদম ওনার মতো না, আমি আমার মতো। হ্যাঁ, আপনার কথাবার্তা, আপনার স্টাইল, আই মিন করলা টাইপের, আর ওনার মুখ থেকে মধু ঝরে। তো তুমি খেয়ে নিও। পাবো কই? মন খারাপ করে বলে ছোঁয়া। এই শুনুন না, চলুন আমরা হানিমুনে ব্রাজিলে যাই, দারুণ হবে ব্যাপারটা। খুশিতে গদগদ হয়ে বলে ছোঁয়া। বাদরামি করো না, আমাকে কাজ করতে দাও, না হলে গালে যে কয়টা চর পড়বে সেটা আমি নিজেও জানি না। কানে হেডফোন গুঁজে দেয় বলে সাদি। ছোঁয়া দাঁত কটমট করে বলে, এই লোকটার সাথে বেড শেয়ার করা জাস্ট ইম্পসিবল। পারলাম না শাশুড়ির ছেলেকে মানিয়ে নিতে। মানিয়ে দেওয়া তো দূরের, সুযোগ পেলে একে আমি খুন করব, করলা একটা। ছোঁয়ার দাঁত কটমট করতে করতে ব্যালকনির দিকে চলে যায়। রাগ যেন কমছেই না ছোঁয়াকে। অপমান করা শালা হনুমান, জীবনে বউ পাবে না, অভিশাপ দিলাম। কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাবেও না। আমাকে অপমান করা, রাগ যেন কমছেই না। এই স্টুপিড, ওখানে কি করছো? সাদি ডাকে ছোঁয়াকে। ছোঁয়া পাত্তা দেয় না। তোমার ফোন বাজছে, আমার ডিস্টার্ব হচ্ছে। সাদি চোখ মুখ কুঁচকে বলে ছোঁয়া, তবুও পাত্তা দেয় না। সাদি ছোঁয়ার ফোনটা বন্ধ করে দেয়। নির্ঘুম রাত কাটাচ্ছে সিফাত।
কি করবে ভেবে পাচ্ছে না। সিমির বিয়ে হয়ে যাবে, অন্য কারো হয়ে যাবে, আর বাচ্চা পরিটা সারা জীবন মাহীন থাকবে। এটা কি করে মেনে নেবে সিফাত? আর সিমিকে অন্য কারো পাশেই বা কি করে সহ্য করবে? কোনো কি উপায় নেই সবটা ঠিক করার? আচ্ছা, ছোঁয়াকে বলে দেব সব। ছোঁয়া কেমন রিয়াক্ট করবে? সবটা জানার পর তো ছোঁয়াও ঘৃণা করবে সিফাতকে। তখন যদি পরীকে ছোঁয়া ভালো না বাসে, দূরে ঠেলে দেয় না, নানা ছোঁয়াকে বলা যাবে না। সিমির সাথে দেখা করতে হবে, যা হওয়ার হবে। সিফাত ঘুমন্ত পরীর মুখের দিকে তাকায়। নিমিষেই সমস্ত টেনশন চলে যায়। পরীর কপালে চুমু খায়। এইটুকু একটা পিচ্চি মেয়ের কি অ্যাটিটিউড ভাবা যায়? এই বয়সে আমি সুজি খাইতাম, আর এই মেয়ে কিনা সংসার করবে। সাদি মুখ বাঁকিয়ে বলে। নেহা চুপ করে শুনছে সাদির কথা। তো তুই ওকে সুজি খাইয়ে বড় করে নে। মুখ চেপে হাসি আটকে গেল নেহা। সাদি কোলের উপর বালিশ নিয়ে ফোনটা বাঁ হাতে নেয়। সাজেশন দে আমায়, কি করব? এই পিচ্চি কি চায় সেটাও বুঝতে পারছি না। ওর ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে, এভাবে হয় না। সাজেশন দিলাম তো। কি সাজেশন? সুজি? শব্দ করে হেসে ওঠে নেহা। মজা নিবি না একদম, কর্কশ গলায় বলে সাদি। ওকে মজা নিলাম না, আমি কি সাজেশন দেব বুঝতে পারছি না। মেয়েটা কিন্তু খুব মিষ্টি, মেয়েটা পানের মতো সরল। তুই ওকে যেমন করে গড়ে তুলবি ও ঠিক তেমনই হবে। হ্যাঁ, খুব মিষ্টি শয়তানের হাড্ডি, বিড়বিড় করে বলে সাদি। ওকে ব্যালকনি থেকে রুমে নিয়ে যায়। যেভাবে চলছে চলুক, আস্তে আস্তে ভালোবেসে ফেলবি। একসাথে থাকতে তো কোনো প্রবলেম হবে না এমনিতেই। তুই যেরকম রোমান্টিক হলে না হয় বলতাম। দূরে দূরে থাকবি, বুঝলি? মেয়েটা ছোট হয়ে ভালো হয়েছে, অবুঝ, তেমন কিছু বোঝে না। অন্য মেয়ে হলে তোর প্রবলেম আছে বলে কেটে পড়তো। শব্দ করে হেসে ওঠে নেহা। সাদি বিরক্তিতে চোখ মুখ কচকে ফেলে। স্টপ নেহা, কি ফাজলামো শুরু করলি তুই? ডিসকাস্টিং লাগছে। ওকে চুপ করলাম। তোর প্রবলেম কি বল? স্বাভাবিক হতে পারছিস না কেন? সিরিয়াস হয়ে বলে নেহা। আমার প্রবলেম হচ্ছে জানি না ঠিক, বুঝতে পারছি না। একটু সময় প্রয়োজন ছিল আমার, কিন্তু আচ্ছা বাদ দে। কি বাদ দেব? প্রেমে পড়ে গেছিস নাকি? সাদি খট করে কল কেটে দেয়। এসব ফালতু কথা শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই আমার। নেহা ওর বেস্ট ফ্রেন্ড, সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাই নেহার থেকে সাজেশন চাইছিল। সাদি ফস করে শ্বাস নেয়। রাত 1টা বেজে গেছে, এখন একটু ঘুম দরকার। আবার সকাল সকাল অফিসে ছুটতে হবে। ছোঁয়াকে ডাকতে ইচ্ছে করছে না, ডাকলে ও ঘুমাবে কোথায়? থাকুক ওইখানে, যা খুশি করুক। ও ওর মতো থাকুক, আমি আমার মতো। ল্যাপটপ একপাশে রেখে শুয়ে পড়ে সাদি। ছোঁয়া ফ্লোরে বসে পাশের বাসার ফুলগুলো দেখছে। আধো হাত দূরে হবে। বেলকনি বললে ভুল হবে, মনে হচ্ছে কোনো একটা ফুলের বাগান, নানা রকমের ফুল গাছ দিয়ে ভরপুর। ঠিক মাঝখানে একটা দোলনা, দারুণ লাগছে। ইচ্ছে করছে একটু ছুটে গিয়ে ওই বাড়িতে যেতে, দোলনায় বসে দোল খেতে আর ফুলের ঘ্রাণ নিতে। ওই বাড়ির মালিকের সাথে ভাব জমাতে হবে, তারপর ওখান থেকে ফুলের ডাল চেয়ে নেব। কি দারুণ বুদ্ধি আমার! একা একা বিড়বিড় করে বলে ছোঁয়া। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। মনটা অশান্ত হয়ে আছে সিমির। এতদিন দমিয়ে রাখা ঝড়টা এখন বয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। একবার সিফাতের প্রতি ভালোবাসাটা মনের মধ্যে উকি দিচ্ছে না, ঘৃণার জমা হয়েছে। আর বুকটা পুড়ে যাচ্ছে নিজের সন্তানের জন্য, যাকে পৃথিবীর আলো দেখাতে পারেনি। সিজারের 5 ঘন্টা পরে নার্স এসে সিমিকে জানিয়েছিল
তার মৃত সন্তান হয়েছে। দুনিয়া থেমে গিয়েছিল সিমির, গায়ে কাঁটা দিয়ে ওঠে সিমির। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে থাকে। দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ছাড়ব না তোমায়, আমি মৃত্যুর যন্ত্রণা উপভোগ করব। তোমার নরক বানিয়ে দেবে তোমার জীবন। হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে সিমি। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। চোখ খুলেই পাশের ব্যালকনিতে সেই ফুল গাছ দেখতে পায়। মুচকি হাসে ছোঁয়া। আড়মোড় ভেঙে উঠে বসে, লম্বা হামি দেয়। ঘাড় ব্যথা হয়ে গেছে। চোখ বন্ধ করে কয়েক মিনিট বসে থেকে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। এখনো ঘুমের রেশ কাটেনি। চোখ বন্ধ করে হেঁটে বিছানা অবধি যায়। আশেপাশে না তাকিয়ে ধপ করে শুয়ে পড়ে। সাদে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। ঘুম ঘুম ভাব আসতেই ছোঁয়ার ফোন বেজে ওঠে। বিরক্ততে চোখ মুখ কচকে ফেলে ছোঁয়া। চোখ বন্ধ করতে হাত দিয়ে ফোন খোঁজে, বালিশের তলায় পেয়ে যায়। রিসিভ করে কানে নেয়। হ্যালো, এই মেয়ে, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? শাশুড়ির কর্কশ গলায় শব্দ। এক লাফে উঠে বসে ছোঁয়া। বুকটা ধুকপুক করছে। আমার ছেলে অফিসে যাবে জানো না? কোন শাড়িটা পরবো শাশুড়ি? বলছিলাম শাড়ি না দিয়ে শুধু পেটিকোট আর ব্লাউজ দিলে হতো না? ছোঁয়া একগাল হেসে বলে। সাবিনা বেগম খুক খুক করে কেসে ওঠে। সাদি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। আপনার ছেলে নিরামিষ। নিরামিষ বোঝেন? না বুঝলে ইউটিউবে সার্চ দিয়েন। আপনার নিরামিষ ছেলেকে ইমপ্রেস করা আমার পক্ষে সম্ভব না। ভুলটা আপনার। জন্মের সময় মধুর বদলে করলার রস দিয়েছিলেন। এখন আমি কি করব? আপনার দরকার তো নাতি নাতনির, এনে দেব। এখন দয়া করে আমার মিনিটে মিনিটে শাড়ি পাল্টাতে বলবেন না প্লিজ। খট করে ফোন কেটে দেয় ছোঁয়া। ভীষণ বিরক্ত লাগছে। সাদি চোখ ফিরিয়ে নেয় ছোঁয়ার থেকে। যেমন মা তেমন বউ। ছোঁয়ার আবার শুতে যায়। তখন আবার কল বেজে ওঠে। ভেবেছিল আবারও শাশুড়ি, কিন্তু না, এবার সিমি। কে জানে এখন আবার কি চমক দেবে। এই ছোঁয়া, জলদি তোর বাসায় অ্যাড্রেস বল, আমি চলে এসেছি। দুই ঠোঁটের মাঝে আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। ছোঁয়া যা ভেবেছিল তাই। আবারও চমক। বলবি তুই? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। সিমি চিল্লিয়ে বলে, কোথায় আছো? আমাকে বলো, আমি সিফাত ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। সিমি বাঁকা হাসে, যেন এটাই চাইছিল। কোথায় আছে সেটা বলে দেয়। তারপর সিফাতকে টেক্সট করে দিয়ে এরোপ্লেন মোড দিয়ে দেয়। তারপর আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।